Hello everyone. So, first of all, thank you very much to all my viewers for supporting me and for actually তোমরা আমাকে কিছু কিছু ভিডিও রিকোয়েস্ট করছো, যেটা ডেফিনেটলি আমাকে ভিডিও বানাতে আরো মোটিভেট করছে। আর সবকিছু মিলিয়ে কালকে তোমাদের পরীক্ষা, তো ভাবলাম আমি আয়নিক ইকুইলিব্রিয়ামের পিওয়াইকিউটা করে দিই। ঠিক আছে, তো চলো দেখা যাক কি কি কোয়েশ্চেন এসেছিল। বাট হ্যাঁ, এটাও বলে দিই, এই চ্যাপ্টার থেকে কিন্তু 2024-এ অলরেডি প্রচুর প্রশ্ন এসে গেছে, মানে অনেকগুলো প্রশ্ন এসে গেছে। বাট তাও করে যাও, একটা প্রশ্ন এলেও আসতে পারে, কিন্তু প্রায় আমি দেখলাম 4-5টা প্রশ্ন 2024-এই দিয়ে দিয়েছে। ঠিক আছে, যাকগে দেখা যাক। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, at 25 degrees Celsius the ionic product of water is 10 raised to the power minus 14. তো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এই কথাটাকে প্রথমে আমরা ডিকোড করে নিই। পিওর ওয়াটার খুবই কম ডিসোসিয়েট হয়, কিন্তু হয়। তো 25 ডিগ্রিতে এই যে KW মানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, যেটাকে আমরা ধরি KW, আমি ইকুইলিব্রিয়াম থেকে আর ডেরিভেশনে গেলাম না, ডিরেক্ট লিখে দিলাম দিস ইজ ইকুয়াল টু 10 raised to the power minus 14। এবার কি জানতে চাইছে, দ্য ফ্রি এনার্জি চেঞ্জ ফর দ্য সেলফ আয়নাইজেশন অফ ওয়াটার ইন কিলো ক্যালোরি। কিলো ক্যালোরিতে জানতে চেয়েছে, পার মোল, ক্লোজ টু মানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো যে ফ্রি এনার্জি চেঞ্জের সঙ্গে আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে, এইটার রিলেশনটা প্রথমেই আমাদের বের করতে হবে। তো ফ্রি এনার্জি ডেল্টা জি নট that is equal to minus RT ln K equilibrium। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তার মানে আমাদের এখানে কি হয়ে যাবে, ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু, এখানে আমরা আর এর ভ্যালু কি নেব, 1.98 ইন্টু 10 raised to the power minus 3 কিলো ক্যালোরি। আই বিলিভ তোমাদের মনে আছে, আমি আগেও বলেছি আর এর ভ্যালু হতে পারে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, অথবা আর এর ভ্যালু হতে পারে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, অথবা আর এর ভ্যালু হতে পারে 1.98 ক্যালোরি, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 ক্যালোরি নিয়ে নিতে পারি। ঠিক আছে, ক্যালকুলেশন ইজি করার জন্য। বাট এখানে আমি ওই রিস্কটা নিচ্ছি না। কেন নিচ্ছি না দেখো, একটু ক্লোজ ম্যাচ কিন্তু আছে 19.1 and 20.5, তো এই ক্লোজ ম্যাচটার জন্য আমি রিস্কটা নিলাম না। ঠিক আছে, তো এরপরে কি হবে, ইনটু টি। তো টেম্পারেচার 25 বলেছে মানে কত, 298 হয়ে যাবে। ঠিক আছে, ইনটু আমি যদি ln কে লগে কনভার্ট করি তো কি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, 2.3 ইনটু 2.3 ইনটু আমার এখানে কি হয়ে যাবে, লগ অফ 2.3 ইনটু আমার কি হয়ে যাবে, লগ অফ 10 raised to the power minus 14। ঠিক আছে, লগ অফ 10 raised to the power minus 14। তো এইবারে এটাকে আমাদের সলভ করতে হবে, চলো তো সলভ করে নি। এখানে ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু আমার এখানে কি হবে 1.98, মানে এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 2 ধরে নেবো। এন্ড এইখানে যে ব্যাপারটা এসে যাবে সেটা কি হবে দেখো, -14 নিচে এসে গেলে প্লাস হয়ে যাবে। চলো আমি করে দিচ্ছি এখানে কি 1.98 into 10 raised to the power minus 3 into 298 into 2.3 into minus 14। এ দেখো কেন না, এখানে তোমার কি চলে আসবে, log x কে পাওয়ার a, দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, a log x। তো log 10 এর ভ্যালু কত হয়ে যাবে, 1, তো এটা কি হবে -14। তো এটাকে তোমরা সলভ করে নিও, এটার ভ্যালু এসে যাবে 19.1 কিলো ক্যালোরি। সো দ্য কারেক্ট অপশন ইজ দিস। ঠিক আছে, আবার কি হলো, হ্যাঁ, কারেক্ট অপশন ইজ দিস। তো এক্ষেত্রে একবার নিজেরা দেখে নিও কি এটাকে 2 আর এটাকে 300 দিয়ে করলে কি দাঁড়াচ্ছে। আই বিলিভ এসে যাবে, কিন্তু তাও যেহেতু ক্লোজ ম্যাচ আছে সেই জন্য আমি এই রিস্কটা নিলাম না। চলো নেক্সট এসো, কি বলছে, ইকুয়াল ভলিউম অফ aqueous solution of 0.1 molar HCl and 0.2 molar H2SO4 are mixed, the concentration of resulting solution। তার মানে এটা কি বলতো, মিক্সচার অফ দুটো অ্যাসিড। তো মিক্সচার অফ দুটো অ্যাসিড একবার মনে করে দেখো, আমাদের ফর্মুলাটা কিন্তু খুব ইজি ছিল, M1 V1 n factor 1 plus M2 V2 n factor 2 by the total volume, মানে কত না, V1 plus V2। ঠিক আছে, তো এখানে M কি, the molarity, ভলিউম এখানে আছে দেখো ভলিউম,
কি বলেছে ইকুয়াল ভলিউম বলে দিয়েছে তার মানে ইকুয়াল ভলিউম কা মতলব কি হয়ে যাবে না যদি তুমি এটাকে 100 নাও 100 দাও এখানে কি এসে যাবে 200 তার মানে জাস্ট হাফ করতে হবে মানে আমি এখানে যদি 1 ml নিই এখানে যদি 1 ml নিই তাহলে এখানে কত হয়ে যাবে 2 ml হয়ে যাবে ব্যাপারটা বোঝাতে পারছি যেহেতু ভলিউম দেয়নি ইকুয়াল ভলিউম বলেছে তার মানে নিচে এখানে কি এসে যাবে 2 চলো এক এক করে দেখা যাক বেশি কথা না বাড়িয়ে 0.1 into let's say volume is 1 into n factor of HCl is 1 plus m2 কত বলেছে 0.2 into volume আমরা কত নিলাম 1 into n factor of H2SO4 কত হয়ে যাবে 2 কেন n factor for acid আমরা কি দিয়ে বিচার করি বেসিসিটি দিয়ে n factor of base আমরা কি দিয়ে দেখি অ্যাসিডিটি দিয়ে n factor of salt আমরা কি দিয়ে দেখি টোটাল চার্জ অন ক্যাটায়ন মানে পজিটিভটা নিতে হবে তাই জন্য আমি টোটাল চার্জ অন ক্যাটায়ন বললাম কেন কি সল্টের ক্ষেত্রে আমরা জানি টোটাল সল্ট অফ ক্যাটায়ন ইজ টোটাল ক্যাটায়নের যে চার্জ টোটাল অ্যানায়নের তাই চার্জ হয় তাই জন্য সল্টটা নিউট্রাল হয় তার মানে আমাদের বেসিক্যালি যেটা নিতে হবে সেটা হচ্ছে টোটাল চার্জের মড তাই জন্য টোটাল চার্জ অন ক্যাটায়ন বললাম ক্লিয়ার চলো এবার এখানে দেখা যাক ডিভাইডেড বাই কি হবে 1 প্লাস 1 কেন আমি এখানে ভলিউম 1 নিয়েছি এখানে ভলিউম 1 নিয়েছি তার মানে কি হবে 0.1 প্লাস 0.4 তার মানে 0.5 বাই 2 দ্যাট মিন্স 0.25 এরকম কোনো অপশন আছে ইয়েস 0.25 মোলার এবার যদি তোমাকে এটা পিএইচ বের করতে বলতো তো একদম ফটাফট নেক্সট স্টেপে গিয়ে করে দিতে একটু ঘুরিয়ে যদি আসে পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস তাহলে তুমি এখানে এটা লাগিয়ে দিতে নেগেটিভ লগ অফ 0.25 1/4 ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক correct solubility order of AgF AgCl AgBr AgI তো solubility জন্য আমাদের দুটো ফ্যাক্টর কনসিডার করতে হয় একটা ফ্যাক্টর কি হচ্ছে না ল্যাটিস এনথালপি and আরেকটা ফ্যাক্টর কি হচ্ছে না হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন এনার্জি তো হাইড্রেশন কার বেশি বলতো স্মল সাইজ গুড হাইড্রেশন যত ছোট আয়ন হবে তাকে ওয়াটার মলিকিউল কি করতে পারবে তত ভালো করে ট্র্যাপ করতে পারবে তত ভালো করে ওয়াটার মলিকিউল তাকে সারাউন্ড করে নিতে পারবে বোঝাতে পারলাম ব্যাপারটা তার মানে এক্ষেত্রে কি হবে যাতা করছি এখানে যাবে F নেগেটিভ হ্যাঁ F নেগেটিভ ঠিক আছে তো এবার ঠিক আছে F নেগেটিভ তো F নেগেটিভ কে সারাউন্ড করবে না হাইড্রোজেন ইজ ডেল পজিটিভ তাহলে নেগেটিভ কে সারাউন্ড করবে পজিটিভ এন্ড অফ দা ওয়াটার মলিকিউল এন্ড পজিটিভ পার্ট অফ দা সল্ট কে সারাউন্ড করবে অক্সিজেন এন্ড বিকজ অক্সিজেনের উপর কি আছে ডেল নেগেটিভ আছে ও পজিটিভ কে সারাউন্ড করবে এন্ড হাইড্রোজেনের উপর ডেল পজিটিভ আছে ও নেগেটিভ কে সারাউন্ড করবে এবার বলো এই যে যত ছোট আয়ন হবে তাকে আমরা তত তাড়াতাড়ি মানে গ্রিপে রাখতে পারবো যে কারণে লিথিয়ামের হাইড্রেশন এনার্জিটা সবথেকে কম হয় সেই জন্য ওর হাইড্রেটেড রেডিয়াসটা সবথেকে বড় হয় দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম নিচে যখন আসো রেডিয়াস বাড়তে থাকে বাট হাইড্রেটেড রেডিয়াস কিন্তু লিথিয়ামের সবথেকে বেশি বিকজ লিথিয়াম এত ছোট সাইজ কি ওয়াটার মলিকিউল ওকে এক সুন্দর করে একটা এনভেলপের মধ্যে এরকম ট্র্যাপ করে নিতে পারে তো সিমিলারলি এক্ষেত্রে যত ছোট হবে তার হাইড্রেশন এনার্জি তত বেশি হবে তার মানে আমাদের অপশন কি হয়ে যাবে সিলভার আয়োডাইডের সলিবিলিটি সবথেকে কম সেই জন্য মনে করে দেখো সিলভার আয়োডাইডের কি সুন্দর একটা ইয়েলো টাইপের প্রেসিপিটেট আসে সুন্দর একদম উজ্জ্বল হলুদ রঙের প্রেসিপিটেট যদি কেউ প্র্যাকটিক্যাল করে থাকো আজকাল কেউ করো না প্র্যাকটিক্যাল সো কোনো প্রশ্নই উঠছে না সিলভার ব্রোমাইডের একটা পেল ইয়েলো আসে সিলভার ক্লোরাইডের একটা সাদা আসে সিলভার ফ্লোরাইড কিন্তু অলমোস্ট সলিবল থাকে মানে ওটা সলিবিলিটিটা অনেকটা বেশি ডিউ টু দিস মোর হাইড্রেশন এনথালপি তো লাস্ট কনক্লুশন কি না সলিবল কখন হবে যখন হাইড্রেশন এনথালপি ইজ গ্রেটার দ্যান দ্য ল্যাটিস এনথালপি when the hydration enthalpy is greater than the lattice energy then the salt
কাম ইনটু সলিউশন, সলিউশনের মধ্যে আসতে পারবে। ওকে, কিন্তু যদি ওর ল্যাটিস খুব ভালো থাকে, স্ট্রং ল্যাটিস হয়, স্ট্রং বন্ডিং থাকে, তাহলে ও সলিউশনে আসবে না। যাদের মধ্যে স্ট্রং বন্ডিং থাকে তাদেরকে ভাঙা যায় না, সিম্পল ব্যাপার। তো ল্যাটিস এনথালপির জন্য কি হয়, ল্যাটিস এনথালপি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। বাট এক্ষেত্রে দুটো ফ্যাক্টরকে একসঙ্গে বললাম কি তোমাকে দুটো ফ্যাক্টর দিয়ে কিন্তু কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করতে হবে। শুধু ল্যাটিস দিয়ে দেখলে ফেসে যাবে, শুধু হাইড্রেশন দিয়ে দেখলেও কিন্তু ফেসে যাবে। বাট এর ক্ষেত্রে আমরা হাইড্রেশনটাকে প্রিডমিনেন্ট ধরলাম, যে কারণে সিলভার ফ্লোরাইড ইজ মোর সলিউবল। নেক্সট, copper sulfate is added in saturated ammonium sulfate solution. SbF5 is added in anhydrous HF. What will be the change in acidity? তার মানে আমাকে কি দেখতে হবে এখানে, কি আমাকে সিম্পলি H প্লাস এর কনসেন্ট্রেশনটা দেখতে হবে। কি দেখতে হবে? H প্লাস এর কনসেন্ট্রেশন। তাহলে প্রথমে আমরা দেখি কি ঘটনাটা কি ঘটবে। টেস্ট টিউবের মধ্যে ঢুকে যাও, কপার সালফেট প্লাস অ্যামোনিয়াম সালফেট। তো অ্যামোনিয়াম সালফেট, তার মানে এখানে কি হচ্ছে, অ্যামোনিয়াম সালফেট যেটা, সেটা কি দিচ্ছে, বেসিক্যালি অ্যামোনিয়া এন্ড H2SO4, এই সল্ট থেকে তৈরি হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এন্ড H2SO4। তার মানে এটা কিন্তু কমপ্লেক্স তৈরি করে দেবে। এই যে অ্যামোনিয়াটা থাকবে, এটা কিন্তু কমপ্লেক্স তৈরি করে দেবে CuNH3 হোল 4, CuNH3 হোল 4 4 SO4, ঠিক আছে। প্লাস কি হবে, প্লাস হয়ে যাবে H প্লাস প্লাস SO4 মাইনাস। ঠিক আছে, এটা আমি ব্যালেন্স করলাম না, ব্যালেন্স করার দরকার নেই এক্ষেত্রে। এক্সামেও তুমি অতটা ব্যালেন্সের চেষ্টা করবে না, চাইলে করে নিতে পারো। যে এখানে যদি আমরা দেখে নি, এইভাবে না লিখে আমরা যদি এটাকে আয়নিক ফর্মে ইজিলি লিখে দিই কি 4NH4 প্লাস, ঠিক আছে, মানে আমি মেনলি NH4 প্লাসটাকে নিয়ে নিলাম। তাহলে এখানে আমার কি হবে বলো, CuNH3 হোল 4, CuNH3 হোল 4 SO4, এটা হয়ে যাবে। আর তার সঙ্গে কি হয়ে যাবে, 4H প্লাস। তার মানে ও কি করলো, H প্লাস এর কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিল। তো এক্ষেত্রে কি হবে, ইনক্রিজ। তো ইনক্রিজ ইনক্রিজ, তো এই দুটোকে আমি উড়িয়ে দিলাম, এই দুটোকে, ঠিক আছে, এই দুটোকে উড়িয়ে দিলাম। এবারে সেকেন্ড কেস এসো। সেকেন্ড কেসে কি বলছে, SbF5। তো SbF5 কি রিঅ্যাকশন করবে HF এর সঙ্গে, এক্ষেত্রে আর্সেনিক F6 ইট ইজ মোর স্টেবল, এটার মাইনাস হয়ে যাবে আর H প্লাস হয়ে যাবে। তার মানে এক্ষেত্রেও কিন্তু H প্লাস রিলিজ হচ্ছে, মানে H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়ছে। তো বোথ দ্য কেসেস ইট ইনক্রিজেস, সো দ্য কারেক্ট অপশন ইজ A। তাহলে হয়তো প্রশ্নটায় কেউ কেউ কনফিউজ হয়ে গেলে তোমাকে বলে দিই কি করতে হবে। যখন আমরা দুটো সাবস্টেন্সকে মিক্স করছি, তখন আমাদের দেখতে হবে কি সেখানে H প্লাস জেনারেট হচ্ছে কি H প্লাস কনজিউম হচ্ছে। তো সেটা দেখার মেন রাস্তাটা কি, আমরা কিন্তু জানি কোঅর্ডিনেশন কমপ্লেক্স থেকে কি কপার খুব ভালো করে অ্যামিনের সঙ্গে কমপ্লেক্স করে। তো যখনই তুমি অ্যামোনিয়াম সল্ট নিচ্ছ, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম সল্ট সলিউশনে গিয়ে কি দেবে, NH4 প্লাস SO4 মাইনাস। আর NH4 প্লাস কথাটার মানে কি, ইট ইজ aqueous ammonia, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। NH4 প্লাস মানে কি, NH4 প্লাস OH মাইনাস, তার মানে ওটা কি হচ্ছে না, অ্যাকুয়াস অ্যামোনিয়া। তো আমি সিস্টেম থেকে সিম্পলি NH3 নিতে পারি বা NH4 প্লাসও নিতে পারি। তো আমাকে বেসিক্যালি কি দেখতে হবে না, এখান থেকে আমি যখন এখানে NH4 প্লাসটা নিলাম, ঠিক আছে, তো NH4 প্লাসটা যখন নিলাম, সেখান থেকে অ্যামোনিয়া কি করলো না, কমপ্লেক্স করে দিল। আর বাকি যেটা হলো, সল্ট থেকে যে অ্যামোনিয়াম এসেছিল, ওর H প্লাসটা কিন্তু কি হয়ে গেল না, রিলিজ হয়ে গেল। ব্যাপারটা বোঝাতে পারলাম, H প্লাসটা রিলিজ হয়ে গেল। তো দুটো ক্ষেত্রেই কিন্তু কি করলো, H প্লাস এর কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিল। ওকে, তো কারেক্ট অপশন ইজ A। নেক্সট, number of moles of ions produced by complete dissociation of 1 mole of Mohr salt. What is Mohr salt? Mohr salt, it is a mixed salt which is ferrous ammonium sulfate dot 6H2O. এটার মানে কি না, FeSO4 ferrous sulfate dot ammonium sulfate dot 6H2O। একটা কথা বলে দিই, মোহর সল্ট, অক্সালিক অ্যাসিড, KMNO4,
এই তিনটে কিন্তু খুব ভালোভাবে ছোটখাটো প্রশ্ন তিনটে থেকে আসতে পারে, কেন এরা কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ হয় প্র্যাকটিক্যাল টাইট্রেশনে। তোমরা কেউ করো না প্র্যাকটিক্যাল, কিন্তু যারা করো তারা জানো প্র্যাকটিক্যাল টাইট্রেশনে, রেডক্স টাইট্রেশনের জন্য এটা ইউজ হয়, এবং এক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেনও আসতে পারে, বলে রাখলাম, দেখে নিও। ঠিক আছে, চলো এবারে আসা যাক। তো কটা কটা আয়ন হবে, এটা ডিসোসিয়েট হয়ে কি হবে, Fe+2 SO4 2- আর কি আসবে NH4 প্লাস কতগুলো, দুটো, তাই তো। আর একটা কি আসবে এদিক থেকে, আরেকটা কি আসবে SO4 2-। তো টোটাল আয়ন কটা হলো, একটা, দুটো, দুটো চারটে, একটা পাঁচটা। সো 5 ইজ ইউর আনসার। বুঝতে পারলে আমি কি করে ডিসোসিয়েট করলাম, কেন ডিসোসিয়েট করলো, হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট অফ ডিসোসিয়েশন, দিস ইজ ডাবল সল্ট। এটাই যদি তুমি কাহানি তোমার এরাম আসতো K4 Fe CN হোল 6, তখন তুমি এগুলোকে টুকরো টুকরো করতে না, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যারা আছে তারা ফার্দার ডিসোসিয়েট হয় না। তাহলে এক্ষেত্রে ডিসোসিয়েশনটা কিরাম দেখানো যেত, 4K প্লাস Fe CN হোল 6 4-। এখানেও কিন্তু তোমার আয়নস হতো 5। মনে রেখো সলিউশন চ্যাপ্টারে কিন্তু আমরা এগুলোর ব্যাপারে ডিসকাস করেছি, এন ফ্যাক্টর ক্যালকুলেট করার সময়, আই ফ্যাক্টর, স্পেশালি ভ্যান্ট অফ ফ্যাক্টর ক্যালকুলেট করার সময় এগুলো কাজে লাগে। ভ্যান্ট অফ ফ্যাক্টর আই এর সময় আমরা এগুলো বুঝিয়েছিলাম। তো এখানে আরেকবার কেন বলে দিলাম যে দিস ইজ ইউর ডাবল সল্ট, সো ইউ উইল গেট অল দ্য আয়ন্স ফ্রম দ্যাট পার্টিকুলার সল্ট। আর এটা কি হচ্ছে না, এটা হচ্ছে কমপ্লেক্স সল্ট। তো কমপ্লেক্স সল্টে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে সেটা কিন্তু ফার্দার আয়োনাইজ হয় না। ঠিক আছে, চলো নেক্সট। আরে আনসার দিলাম, হ্যাঁ 5 দিয়ে দিয়েছি, চলো নেক্সট। নেক্সট কি কোয়েশ্চেন বলছে দেখো, the pH of 10⁻⁻8 মোলার HCl সলিউশন। তাহলে এই ব্যাপারটা দেখো, 10⁻⁻8 মোলার HCl, তো কেউ কিন্তু টুক করে 8 লিখে দিও না। কেন লিখে দিও না, না এক্ষেত্রে কি কি আসবে দেখো, 10⁻⁻8 মোলার ইজ আ ভেরি ভেরি ডাইলিউট, VVV ডাইলিউট সলিউশন। ঠিক আছে, যদি এটা খুব ভেরি ভেরি ডাইলিউট সলিউশন হয় তাহলে ব্যাপারটা কি হবে বলতো, তাহলে আমাদের এই একটু আগেই যে ওয়াটারের সেলফ আয়োনাইজেশনটা কনসিডার করেছিলাম মনে আছে, এক্ষেত্রে কি হয়, ইফ Kw is 10⁻⁻14, so we know for pure water এর মধ্যে কি হয় না, concentration of H plus is equal to concentration of OH minus, which is equal to 10⁻⁻7, এখান থেকে এসে যাবে x square। তো x square is equal to 10⁻⁻14, তো x is equal to কি হয়ে যাবে 10⁻⁻7। ঠিক আছে, তো এখানে এসে গেল কাহিনী। তো এইবার দেখো যে H plus এর যে কনসেন্ট্রেশন সেটা ওয়াটার থেকে কত আসছে 10⁻⁻7, এন্ড অ্যাসিড থেকে কত আসছে, অ্যাসিড থেকে যে H plus আসছে সেটা 10⁻⁸। তার মানে যেটা অ্যাসিড থেকে আসছে সেটা ওয়াটার থেকে যতটা আসছে তার থেকে কম। দ্যাট মিন্স উই ক্যান নট নেগলেক্ট the contribution of H plus from water. ফাইন, তাহলে আমার টোটাল H plus এর কনসেন্ট্রেশন কত হবে, টোটাল H plus এর কনসেন্ট্রেশন হয়ে যাবে 10⁻⁻7 plus 10⁻⁸, which is equal to 10⁻⁻, কত হয়ে যাবে রে, -7 যদি কমন নিই তাহলে 1 plus 10⁻⁻1। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদের বোথ সাইড নেগেটিভ লগ নিতে হবে, নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ H plus, দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, দ্য নেগেটিভ লগ অফ 10⁻⁻7 1 plus 10⁻1 ঠিক আছে। তো এইভাবে আমরা জিনিসটাকে সলভ করে নিতে পারি। সলভ করে নিলে যখন ভ্যালুটা আসবে সেটা দেখা যাবে তোর কিছুটা এসে যাবে 6.98 এর আশপাশে, মানে 7 থেকে একটুখানি কম হবে। কেন, কখনোই HCl এর সলিউশন 7 এর বেশি যেতে পারে না। 7 is the neutral pH, 7 এর ওপরে গেলে অ্যালকালাইন, 7 এর নিচে থাকলে অ্যাসিডিক।
ঠিক আছে, এইটা ব্যাপার। তো কখনোই কিন্তু HCl সলিউশন পিএইচ কে 7-এর ওপর নিয়ে যেতে পারবে না। আর যেহেতু খুব 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 ডাইলিউট সলিউশন, ওটা 7-এর থেকে একটুখানি কম হবে। তো এই যে মহাভারত বললাম কোনো দরকার নেই, আনসার অটোমেটিক এসে যাবে কি গ্রেটার দ্যান 6 লেস দ্যান 7। ঠিক আছে, মানে 7-এর থেকে একটু কম হবে। এই মহাভারতটা জাস্ট বোঝালাম কেন, যে আমাদের ক্যালকুলেশনটা কিসের বেসিসে করতে হবে। ক্যালকুলেশনে আমাদের এই পার্টটাকে কনসিডার করতে হবে। কোন পার্টটা? না কন্ট্রিবিউশন অফ H+ ফ্রম ওয়াটার, এই পার্টটাকে আমাদের কনসিডার করতে হবে। ওকে ওকে, সো নেক্সট কোয়েশ্চেন কি বলছে না, সলিবিলিটি প্রোডাক্ট KSP অফ সল্টস অফ দ্য টাইপ গিভেন টেম্পারেচার। দেখো তিনটে সল্টের KSP দিয়ে দিয়েছে। এবার আমাদের কি বলতে হবে না, solubilities of the salt at temperature T are in the order। তার মানে কি কনসেপ্ট কি হবে, কি আমরা জানি যদি আমাদের কাছে একটা ধরো কিরকম সল্ট আছে না, AX/BY টাইপ অফ সল্ট আছে, AX/BY টাইপ অফ সল্ট আছে। তো এ ডিসোসিয়েট করে কি দেবে, X মোল অফ Y প্লাস Y মোল অফ B X মাইনাস Y প্লাস X মাইনাস। ঠিক আছে, তাহলে এটা যদি সলিবিলিটি ইন S মোলস পার লিটার and এরও সলিবিলিটি S মোলস পার লিটার যদি হয়, তাহলে আমাদের S এর ভ্যালু কি হয়ে যাবে, S is equal to KSP is equal to KSP is equal to X के पावर X, Y के पावर Y, S के पावर X plus Y। এটাই আমাদের ফর্মুলা, তাই তো। তো এক্ষেত্রে দেখো আমাদের কি কি টাইপ অফ সল্ট দিয়েছে সেই হিসেবে কিন্তু আমাদের বের করতে হবে mx। তো mx মানে আমার কি হয়ে যাবে, xo1 yo1। তার মানে এখানে সিম্পলি কি হয়ে যাবে না, mx এইটার যখন আমরা KSP দেখবো দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে না, s স্কয়ার। সো s স্কয়ার ইজ ইকুয়াল টু কত গিভেন বলো তো, 4 ইনটু 10 raised to the power -8। তার মানে এটার s কত হয়ে যাবে, আন্ডার রুট করে নাও, আন্ডার রুট করলে s হয়ে যাবে 2 ইনটু 10 raised to the power -4। আমি ইউনিট লিখছি না, মোলস পার ডেসিমিটার কিউব সবার জন্য হবে, আমি ইউনিটটা স্কিপ করছি। নেক্সট সল্টে চলে এসো, নেক্সট সল্ট হয়ে যাবে কত না, mx2। তো mx2 এর জন্য যে KSP হবে সেই KSP টা কত হবে না, mx2 এর জন্য যে KSP টা হয়ে যাবে সেটা হবে s কে পাওয়ার 2 প্লাস 1 3, এন্ড এখানে কত হবে 2 কে পাওয়ার 2 মানে কত হয়ে যাবে ইনটু 4। বোঝাতে পারলাম, মানে এখানে আমার x এর ভ্যালু কত 1, y এর ভ্যালু কত 2। তো এই ফর্মুলাতে লাগিয়ে দাও, x কে পাওয়ার x, y কে পাওয়ার y, s কে পাওয়ার x প্লাস y। ঠিক আছে, তো দিস ইজ ইকুয়াল টু কত গিভেন আছে, দিস ইজ ইকুয়াল টু গিভেন আছে 3.2 ইনটু 10 raised to the power -14। তার মানে ব্যাপারটা বোঝো কি s কিউব ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 3.2 into 10 raised to the power -14 upon 4। তার মানে -14 upon 4। তো এটার মানে তোমার কত হয়ে যাবে না 0.8। ঠিক আছে, 0.8 10 raised to the power -14। তো আমরা একটা কাজ করি, এটাকে 8 into 10 raised to the power -15 করে দিই, into 10 divided by 10। তার মানে s এর ভ্যালু কত হয়ে যাবে, কিউব রুট অফ 8 into 10 raised to the power -15 which is equal to কিউব রুট অফ 8 মানে 2 into 10 raised to the power -5। তার মানে আমার একটা আনসার কিন্তু এলো, কোথায় গেল রে, হ্যাঁ একটা আনসার কিন্তু এলো এটা, আর একটা আনসার এলো এটা। এবার আমাকে থার্ড বের করতে হবে। থার্ড কি বলেছে, থার্ড বলেছে কিরাম টাইপ অফ সল্ট, M3X। তো M3X কথাটার মানে কি, যে আমার x এর ভ্যালু কত হবে 3, y এর ভ্যালু কত হবে 1। তার মানে এর যখন আমরা KSP বের করব দ্যাট ইজ ইকুয়াল টু x কে পাওয়ার x, y কে পাওয়ার y, s के पावर x प्लस y दैट इज इक्वल टू কত হয়ে যাবে, 3 3 9 রাইট। তো 9 3 9 27, তার মানে 27 s টু দি পাওয়ার 4। এবার এটার ভ্যালু কত বলেছে, 2.7 into 10 raised to the power -15।
ঠিক দেখলাম, হ্যাঁ -15। তার মানে তোর s⁴ ইজ ইকুয়াল টু কত এসে যাবে 2.7 ইন্টু 10⁻⁻⁻27। তার মানে এটা কিন্তু আমার এসে যাচ্ছে, এটাকে যদি আমি কাটি তাহলে এটা কত হয়ে যাবে 0.1 মানে 10⁻⁻16। তো s ইজ ইকুয়াল টু 4th root of 10⁻⁻16 that is equal to 10⁻⁻4। খুব ভালো কিন্তু কোয়েশ্চেনটা দিয়েছে, হ্যাঁ দারুণ দিয়েছে প্রশ্নটা। তার মানে আরেকটা আমার আনসার এটা এলো। তার মানে এবার তুমি অ্যারেঞ্জ করে নাও সব থেকে বেশি সলিবিলিটি কার 2 মানে m x এর সলিবিলিটি সব থেকে বেশি, তারপর লাস্ট ওয়ান m3x এবং তারপরে হবে সব থেকে বেশি m2x নয় mx m3x mx2 that means the correct option is D for this question। বুঝতে পারলাম? তো সব ক্ষেত্রে তোমাদের সলিবিলিটি বের করে নিতে হবে, সলিবিলিটি বের করে নিয়ে তোমাকে অপশন দেখতে হবে, ঠিক আছে না? এটাই কি কনসেপ্ট, এটা থেকেই কোয়েশ্চেন হয়ে যাবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, dissolving NaCl in deionized water, deionized water will result the solution having। তো আমাদের এটা কিন্তু সল্ট হাইড্রোলাইসিসের প্রশ্ন। NaCN একটা সল্ট, সেটা কি থেকে তৈরি হয়েছে NaOH প্লাস HCN। তার মানে এটা কিন্তু আমার স্ট্রং বেস আর এটা কিন্তু আমার উইক অ্যাসিড। তো স্ট্রং বেস এবং উইক অ্যাসিডের সল্ট যখন হাইড্রোলাইজ করবে তো স্ট্রংটা কে, স্ট্রংটা হচ্ছে বেস, তার মানে এটার পিএইচ কত হবে গ্রেটার দ্যান 7। তার মানে এক্ষেত্রে পুরো সল্ট হাইড্রোলাইসিসের যে আমাদের পার্টটা আছে সেখানে তোমাদের পুরোটা দেখে নিতে হবে কি স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিড কারা কারা, তাদের কম্বিনেশনের সল্টটা আমাদের দেখতে হবে। তো পাঁচটাই পসিবিলিটি এখানে, চারটে পসিবিলিটি আমাদের হয় স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যার পিএইচ কত হবে না নিয়ারলি ইকুয়াল টু 7, ভুল বললাম এক্স্যাক্টলি ইকুয়াল টু 7। দেন কি হবে স্ট্রং অ্যাসিড উইক বেস কে স্ট্রং অ্যাসিড সো পিএইচ লেস দ্যান 7, weak acid plus strong base K strong base strong তো pH greater than 7। then fourth condition is weak acid plus weak base, এক্ষেত্রে pH nearly equal to 7 হবে, কেন কি যেহেতু দুজনেই weak তো কিসের উপর ডিপেন্ড করবে Ka এবং Kb ভ্যালুর উপর ডিপেন্ড করবে কি এটা 7-এর থেকে একটুখানি কম হবে কি 7-এর থেকে একটুখানি বেশি হবে। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলছে। এটা একটু ডিফারেন্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন, বাট এক্ষেত্রে যেটা আমি নিয়েছি সোর্সটা এক্ষেত্রে এটা হওয়া উচিত PbCl4 মাইনাস হওয়া উচিত। কারণটা কি বলে দিই কি PbCl2 is insoluble in cold water, addition of HCl increases its solubility। তো যখন HCl অ্যাড করছো তখন অ্যাকচুয়ালি হচ্ছেটা কি যে PbCl2 ছিল তার কাছে কি হচ্ছে অনেকটা বেশি পরিমাণে তুমি HCl দিচ্ছ, তার মানে ও কি করবে না এক্ষেত্রে PbCl4 2 একটা কমপ্লেক্স তৈরি করবে, যে কমপ্লেক্সটা কি হয়ে যাবে না এই কমপ্লেক্সটা হচ্ছে সলিউবল, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের অপশন হবে কি না এ হবে অপশন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, অফ দ্য ফলোইং কম্পাউন্ড which one of the strongest Bronsted acid, which one of the following is strongest Bronsted acid। তো Bronsted acid কারা হবে না যাদের সেন্ট্রাল অ্যাটমের কি হবে না অক্সিডেশন নাম্বার বেশি হবে, এটা অনেকে বলে মানে এটা রাইট। আর আমি যেটা দেখি সেটা হচ্ছে নাম্বার অফ অক্সিজেন যত বেশি হবে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে পার অ্যাটম তত তার অ্যাসিডিটি বেশি হবে। কেন হবে না কনজুগেট বেসের স্টেবিলিটি দেখো Cl ডবল বন্ড ও একটা দুটো তিনটে না OH, তার মানে এর কনজুগেট বেসটা কিরকম দেখতে হবে ডবল বন্ড ও 1 2 3 4 5 একটা লোন পেয়ার আছে, ঠিক আছে একটা লোন পেয়ার আছে, এখানে কি হয়ে যাবে O মাইনাস। তো এই লোন পেয়ারটা মানে এই যে কনজুগেট বেস দুটো অক্সিজেনের সঙ্গে রেজোনেন্সে আছে, দুটো অক্সিজেনের সঙ্গে রেজোনেন্সে মতো এর যতগুলো অক্সিজেন পাবে তত বেশি স্টেবিলিটি পাবে। এখানে কি হবে দেখো এই একটার সঙ্গে স্টেবিলিটিতে থাকবে, কেন ড্র করে দেখো ডবল বন্ড ও এখানে কি হয়ে যাবে OH 2 Cl O2H, তার মানে দুটো এখানে কি থেকে যাবে না লোন পেয়ার, তাহলে এর যে কনজুগেট বেস হবে সে কি রকম দেখতে হবে
এরকম, তার মানে একটার সঙ্গে কনজুগেশন আছে, যেটা তোমাকে বললাম, যত বেশি অক্সিজেন তত বেশি কনজুগেশন তত বেশি স্টেবিলিটি। এবার এক্ষেত্রে দেখো এ কোনো কনজুগেশনই পাবে না, এ বেচারা পাবে না, কেন এখানে ওএইচ আর এর সঙ্গে কেনা সিএল। এবারে এর যে কনজুগেট বেসটা হবে সে কি হবে না সিএল ও মাইনাস, তার মানে এর ক্ষেত্রে কিন্তু কোনো কনজুগেট বেসের ওই রেজোনেন্স স্টেবিলিটি নেই। তার মানে ইন শর্ট আমাদের আনসার হবে যত বেশি অক্সিজেন তত বেশি স্টেবিলিটি, ঠিক আছে, মানে তত বেশি কনজুগেট বেসের স্টেবিলিটি তত বেশি অ্যাসিডিক। ওকে, তো কারেক্ট অপশন ইজ এ ফর দিস কোয়েশ্চেন। তাহলে যদি এই অপশনের সঙ্গে ধরো HClO4 থাকতো তাহলে এটা তোমার আনসার হতো, যত বেশি অক্সিজেন তত বেশি স্টেবিলিটি অফ কনজুগেট বেস ডিউ টু দিস রেজোনেন্স। চলো আগে যাওয়া যাক। মোলার সলিবিলিটি অফ আ স্পেয়ারিংলি সলিবল সল্ট ইজ গিভেন, ঠিক আছে, করেসপন্ডিং সলিবিলিটি প্রোডাক্ট KSP। এই কোয়েশ্চেনটা WBJEE তে 2 বছর আগে এসেছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন, জাস্ট কনসেপচুয়ালি খেলতে হবে। এটা কিরম হবে, Mn4++ 4x মাইনাস, যদি তুমি এটা নাও করতে চাও x is equal to 1 y is equal to 4, তার মানে KSP is equal to ফর্মুলা के अकॉर्डिंग x के पावर x, y के पावर y, s के पावर x plus y. So this is equal to 1 के पावर 1, 4 के पावर 4, s के पावर 1 plus 4, that is equal to 4 4 16 4 16 64 into 4 256 s के पावर 5, ঠিক আছে। তো এক্ষেত্রে KSP এর ভ্যালু কি দিয়েছে না, আমাদের রিলেশন ফাইন্ড করতে হবে। খুব ভালো কথা, তো আমরা কি লিখবো, KSP is equal to 256 s কে পাওয়ার 5, আমাদের s বের করতে হবে। তো s is equal to কত হয়ে যাবে, KSP upon 256 whole to the power 1 upon 5, তার মানে KSP by 256 whole to the power, yes, so the correct option is B for this question, ঠিক আছে। তো মোটামুটি আমি একটা ওভারঅল করে দিলাম। এবার আমি বলেই দিচ্ছি কি একটা কোয়েশ্চেন আমি স্কিপ করেছি, দেখে শুনে স্কিপ করেছি, কারণ কি ওটাতে এত বড় ক্যালকুলেশন আছে যে ওটা কিন্তু তোমাকে এক্সামে ছেড়েই আসতে হতো, মানে ওই লেভেলের ক্যালকুলেশন তুমি 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য কিন্তু দিতে পারো না, ঠিক আছে। তো ফাইনালি যে এক্সাম টিপস, মানে তুমি গিয়ে কি করে এক্সামে টেম্পারামেন্টটা ঠিক রাখবে বা কোনটা অ্যাটেম্প করবে, কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না, সেটা আমি একটা গাইডলাইন দিয়ে দেবো। দ্য ফাইনাল স্ট্র্যাটেজি ইজ ইয়োর্স, বাট আমি জাস্ট আমার তরফ থেকে একটা গাইডলাইন দিয়ে দেবো, তোমরা তোমাদের সঙ্গে মিলিয়ে একটা যেটা সুবিধা মনে হবে সেইভাবে কালকে পেপারটা লিখে এসো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।